নমস্কার দর্শক বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। বিষয়: ভারতকে অগ্রাহ্য করে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই ট্রাম্পের। ইউনূসের সব হিসাব ঠিকঠাক মেটাবে ভারত। ইংরেজিতে সফট স্টেট বলে একটা কথা আছে। সফট স্টেট আক্ষরিক অর্থে মানে হলো নরম রাষ্ট্র, অর্থাৎ দুর্বল গোছের রাষ্ট্র। অনেকটা সেই মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, এরকম মনোভাব নিয়ে চলে যে রাষ্ট্র, তাদেরকে বলা হয় দুর্বল রাষ্ট্র। ভারত সম্পর্কে এরকমই ধারণা বিশ্বের তাবড় দেশের মানুষের। চালু ছিল একটা কথা, ভারত শান্তিপ্রিয় দেশ, গান্ধীগিরির দেশ। একটা গালে কেউ চড় মারলে আর একটা গাল এগিয়ে দেবে, বলবে মারো ভাই। এই ছিল ভারত। কিন্তু এই নীতি কি এখনো আছে ভারতের? বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায়, অর্থাৎ শেখ হাসিনার পতন এবং তারপর ইউনূস সরকারের এইসব উচ্চিংড়ে উপদেষ্টা ও তার সচিব টচিবরা যেভাবে নিয়ম করে প্রতিদিন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ভারতের সঙ্গে, অথচ মুখ বুজে সহ্য করছে ভারত, তাতে অনেকেই বলতে পারেন ভারত এখনো সফট স্টেট। বলতেই পারেন ভারতের সঙ্গে যে ব্যবহার করেছে ইউনূস সরকার এবং করছে, ওটা আমেরিকার সঙ্গে করলে এতদিন বুঝিয়ে দিত। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি বুকের ছাতি নিয়েও রাহুল গান্ধী এবং অনেকেই প্রায়ই উপহাস করেন বাংলাদেশের ভারত বিরোধী ভূমিকাতে নরেন্দ্র মোদীর নির্বিকার মনোভাব দেখে কেন যুদ্ধ করছে না, অনেকেই বলে না। এইটা দেখে সেই রাহুল গান্ধীও মজা করেছেন, কাহা গায়া ও 56 ইঞ্চ। এটা সত্যি, বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার যেন অতিমাত্রায় সহনশীল। এটা কোনো রণনীতি হতেই পারে ভারতের। তবে ভারতের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু মনে করে ইউনূস সরকারকে অনেক আগেই শায়েস্তা করা উচিত ছিল। তাহলে কি সত্যিই ভারত, বিশেষ করে নরেন্দ্র মোদীর ভারত, এখনো কি সেই আগের মতো দুর্বল মানসিকতার রাষ্ট্র রয়ে গেছে? এই বিষয়ে কিছুদিন আগে আমেরিকার গোয়েন্দা দপ্তর CIA-র এক বড় অধিকারী, যিনি এইসব বিষয়ে বেশ কিছু বই পর্যন্ত লিখেছেন, তিনি ভারত সম্পর্কে তার মতামত জানিয়েছেন একটি সুদীর্ঘ ইন্টারভিউতে। সাম্প্রতিক, এটা কিন্তু বেশ কিছুদিন, গত জুন মাসের ঘটনা, কিন্তু এখন কেন সেইটার উদাহরণ নিচ্ছি, কারণ সাম্প্রতিক আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে বালোচদের যুদ্ধ এবং পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদীর মৃত্যু, এই সব কিছুর পেছনে ভারতের হাত কিভাবে কাজ করছে সেটা স্পষ্ট ফুটে উঠেছে ওই আজ থেকে কয়েক মাস আগে, গত বছরের জুন মাসের ওই ইন্টারভিউতে। কি ছিল ইন্টারভিউটা, তার সম্পর্কে দু চার কথা বলেই আমরা আলোচনায় ফিরব। এই অফিসারের নাম CIA-র, তার নাম সারা অ্যাডামস। ভারত সম্পর্কে তিনি কি বলেছেন সেটা অতি সংক্ষেপে বলি, তারপর আপনারা বিচার করবেন ভারত এখনো সেই আগের মতো সফট স্টেট আছে কিনা। আর এই যে ইউনূস অ্যান্ড কোম্পানি হাত পা ছুটছে ভারতের দিকে, অথচ ভারতের দিক থেকে তেমন কোনো প্রতিক্রিয়া নেই, এটা সেই সফট স্টেট হিসেবে ভারতের দুর্বলতার কোনো পরিচয় কিনা, তখন বিচার হবে। প্রথমে আসি সন্ত্রাসবাদ দমনে ভারতের অতীত ও বর্তমানের ভূমিকা নিয়ে। অতীতে ভারত তার বুকের ওপর কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়ায় যতটুকু না করলে নয় ততটুকুই করত। মনে রাখতে হবে, ভারতের সন্ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাসীদের লালন পালন করা, প্রশিক্ষণ দেয়া, তাদের অস্ত্রশস্ত্র দেয়া এবং সেই অস্ত্রশস্ত্র দিয়ে ভারতে পাঠিয়ে দেয়া, এই কাজটা প্রধানত করে পাকিস্তান। আর কিছুটা করেছে বাংলাদেশেরও কিছু কিছু সরকার, যেমন খালেদা জিয়ার সরকার,
তার আমলে বাংলাদেশ সেটা ভালোভাবেই করে গেছে। এবং ইউনূস সরকার তো তার কাজ যেদিন তিনি শপথ নেওয়ার আগের দিন তিনি ঢাকায় পা দিয়েই বলেছিলেন, ভারত যদি আমাদের এখানে কোনো কিছু গোলমাল করে আমরা নর্থ ইস্ট নিয়ে নেব। এসব কথা তো তিনিই বলেছিলেন। তো যাই হোক, বাংলাদেশকে ধর্তব্যের মধ্যে নেননি সারা অ্যাডামস। তিনি তার বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রেক্ষিতে। তিনি বলেছেন, পাকিস্তানের পাঠানো সন্ত্রাসীদের শায়েস্তা করার ব্যাপারে ভারত এখন কেবলমাত্র ঘরের মাটিতে, অর্থাৎ ভারতের মাটিতে কি প্রতিক্রিয়া দেখিয়ে চুপচাপ বসে থাকে না। তারা মোদির কথায় ঘর মে ঘুষকে নিকেশ করার যে কথা, যে নীতি, সেই নীতি নিয়েছে। ঘর মে ঘুষকে মারো। ধর্মযুদ্ধ বা জিহাদের পোশাক গায়ে চড়িয়ে কাশ্মীরে অনেক দিন সন্ত্রাস চালিয়েছে। এই সন্ত্রাস যারা চালিয়েছে, অতীতে বা ভবিষ্যতে চালাবার পরিকল্পনা করছে কাশ্মীরে এবং ভারতের অন্যত্র, তাদের পাকিস্তানের ডেরায় ঢুকে মারার ব্যাপারে ভারত একটা চুক্তি করেছে তালিবানের সঙ্গে, আফগানিস্তানের তালিবানের সঙ্গে। এটা আমার কথা নয়, সারা অ্যাডামস তিনি বলেছেন যে এই টাকা দিয়েছে তালিবানকে আফগানিস্তানের। সেই টাকার পরিমাণ কত? $1 কোটি, মানে $10 মিলিয়ন উনি বলেছেন। বাংলায় ভারতীয় অর্থমূল্যে যার বর্তমান দাম 85 কোটি টাকা, 85 crores। এই টাকায় কি চুক্তি? পাকিস্তানে থাকা ভারতের সন্ত্রাস সৃষ্টির কাজে জড়িতদের একের পর এক খুন করতে হবে, নিহতদের, এবং অলরেডি খুন করা হয়ে গেছে বেশ কিছু। তাদের মধ্যে ওই ইসলামী সন্ত্রাসবাদী যেমন আছে, তেমনি আছে পাকিস্তানে থাকা বেশ কয়েকজন খালিস্তানি উগ্রপন্থী, যারা পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায় ধর্মের দোহাই দিয়ে। সেই সঙ্গে আরও একটা কাজ করেছে তালিবানের সঙ্গে ভারত, সেটা হচ্ছে তালিবান প্রধান মোল্লা ওমরের ছেলে, যে মোল্লা হিবাতুল্লাহ আখুন্ডজাদা, তার নিরাপত্তার ব্যবস্থা এবং তার নিরাপত্তার জন্য ভারত টাকা দিয়েছে। বুঝতে পারছেন, এখানে যেমন শেখ হাসিনাকে বাংলাদেশের এই অবস্থায় যখন ভারতে নিয়ে আসা হলো, ভারতে তিনি চলে এলেন, তার আসার ব্যবস্থা যে ভারত সরকার করেছিল। ভারতের যে সেনাপ্রধান, তিনি পাকিস্তানের এই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে, কথা বলে, সব সময় তার সাথে সংযোগ রেখেই যে তাকে নিয়ে এসছেন ভারতের শেখ হাসিনাকে, এবং হাসিমারার থেকে রাফায়েল উড়িয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে এসছেন দিল্লিতে, সেটা এখন পরিষ্কার। দ্বিতীয়ত, সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পাকিস্তান ভারতের সন্ত্রাসবাদের মদদ দিয়ে যা করে গেছে এতকাল, ভারত মুখ বুজে না হলেও সহ্য করে গেছে। ওরা মেরেছে, ভারতে ঢুকে ভারতে বসে সেই মার খেয়েছে। আর তা কি করেছে? বিশ্বের দরবারে গিয়ে প্রতিবাদ জানিয়েছে, এবং সেখান থেকে যখনই কোনো ব্যবস্থা নিতে গেছে, চীন পাকিস্তানের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, ব্যবস্থা নিতে দেয়নি। এখন পাকিস্তানের সরকার বিরোধী সংগঠনগুলোকে ভারত তাহলে কি শুরু করেছে? তাদেরকে সাহায্য করা শুরু করে দিয়েছে যে তোমরা পাকিস্তানের কাজ শুরু করে দাও। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি, কিংবা বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ, তাদেরকে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে ভারত, যাতে তারা পাক সেনার উপরে হামলা করে পাকিস্তানের সেনাকে অতিষ্ঠ করে দিতে পারে, যাতে ভারতে তাদের আর নজর দেওয়ার সময় থাকবে না। এই গতকালই পাকিস্তানের 19 জন সেনা মারা গেছে বালুচিস্তানে। এ ব্যাপারে ভারতের সাথে ভারত যে সবগুলো করছে, তফাৎ একটা জায়গায়। পাকিস্তান তার নিজের দেশে সন্ত্রাসীদের রেখে দিয়ে সব তালিম দিত যা দেয়ার, ভারত সেটা করে না। তারা অপারেশন চালায় পাকিস্তান ও আফগানিস্তানের মাটি থেকে। তালিবানের নেটওয়ার্ক ব্যবহার করে ভারত একেবারে এখন ধুম মচা দিয়া পাকিস্তান মে। এই পদ্ধতি যে কত কার্যকর তার প্রমাণ কাশ্মীরে একের পর এক দুরন্ত জঙ্গি ইতিমধ্যে নিকেশ। তার প্রমাণ কানাডা, সেখানেও দেখা যাচ্ছে।
এখানে আবার কাজ করছে কিন্তু আফগানিস্তান নয়, এই তালিবান নয়, এখানে অন্য এজেন্সি দেয়া রয়েছে, সেখানেও ব্যবস্থা রয়েছে। সেখানেও একের পর এক খালিস্তানি জঙ্গি অজ্ঞাত আততায়ীদের হাতে মারা গেছে। কানাডায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব হইচই করেছিলেন এই নিয়ে, প্রমাণ না পেয়ে চুপ করে গেছেন। ভারতের পেছনে লাগা কানাডার পক্ষেও অতটা সহজ নয়। এখন তো ছেড়েই দিয়েছেন তিনি, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। হইচই শুরু করেছিলেন আমেরিকার বাইডেন সাহেবও, তিনিও হইচই শুরু করেছিলেন। পান্নু নামের এক খালিস্তানি বর্তমানে আমেরিকার নাগরিক, তাকে হত্যার চক্রান্ত করছে ভারতের এই নিয়ে খুব স্বর তুলেছিল বাইডেন প্রশাসন। আপাতত শান্ত, কারণ প্রমাণের অভাব। আর ভারতের বিরুদ্ধে এই ব্যাপার নিয়ে মুখ খোলার সাহসও নেই। বারাক ওবামা সাহেব, আপনি পাকিস্তানে ঢুকে আপনি হত্যা করেছিলেন আপনি পাকিস্তানে ঢুকে হত্যা করেছিলেন ওসামা বিন লাদেনকে, কারণ তিনি সন্ত্রাসবাদী। এই তো, তা আপনারা করলে দোষ নেই, ভারত করলেই দোষ। ভারত এটা বুঝিয়ে দিয়েছে। আগেই বলেছি, সারা অ্যাডামস তার বক্তব্য সুদীর্ঘ, এই এপিসোডের সংক্ষিপ্ত পরিসরে সেটা বলা যায় না, তার দরকারও নেই। শুধু যেটা বলার সেটা হলো, ভারত এখনো সফট স্টেট আছে কিনা এইটা প্রশ্ন, এবং ভারত আজকে ইউনূস সরকার যেটা শুরু করেছে তার বিরুদ্ধে ভারত কোনো ব্যবস্থা নেবে কিনা, এটাই হচ্ছে বক্তব্য। যা বললাম তাতে আমার মনে হয়েছে এতক্ষণে যে ভারত আর সফট স্টেট নেই, এবং ওই যে সেই মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, ভারত আর এই জায়গাতে দাঁড়িয়ে নেই রাষ্ট্র হিসেবে। কি মনে হলো আপনাদের সেটা মন্তব্য করে জানান। এবার আসি, পরিবর্তিত ভারতের এই পরিচয় কি বাংলাদেশের ইউনূস সরকারের ক্ষেত্রে দেখা যাবে? শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত কি কার্যকর কোনো ব্যবস্থা নেবে? গতকালকের প্রতিবেদনে বলেছিলাম, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে উপঢৌকন দিয়ে, লম্বা লিজ দিয়ে গদি বাঁচাবার চেষ্টা করছেন ইউনূস সাহেব। ট্রাম্প যে এই প্রস্তাবে খুব একটা গড়রাজি হবেন তার কোনো কারণ কিন্তু নেই, কারণ যদি এইরকমভাবে পাওয়া যায় একটা দ্বীপ, এবং সেটা বঙ্গোপসাগরে, যেখানে থাকলে দ্বীপ করবার জন্য এতকাল ধরে সেই মুজিবুর রহমানের আমলেই 1972 সাল পর্যন্ত এই চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু মুজিবুর রাজি হননি। সেটা গতকালকের একটি এপিসোডে আমরা এটা বলেছি। কিন্তু ভারত যে এখনও রাজি হয়ে যাবেন ট্রাম্প, কিন্তু ভারত যে গায়ের ওপর ওই মৌলবাদী বিস্ফোড়া রেখে রাখবে না, যে সে কথাটা আমি বলেছিলাম। এবং ভারতের বিরুদ্ধে গিয়ে ইউনিসেফও এমন প্রস্তাব মেনে নিতে দেবে না। আমেরিকা এই প্রস্তাব মেনে ইউনুসকে বসিয়ে রাখবে এবং তারা সেন্ট মার্টিনে গিয়ে তারা তাদের ঘাঁটি গাড়বে, এই প্রস্তাব ভারত মেনে নেবে না। সে কথাটাও গতকাল বলেছিলাম। কারণ হচ্ছে, ভারতও আমেরিকাকে সেখানে বসতে দিলে ভারতের খুব যে বড় অসুবিধা তা নয়, অসুবিধাটা মূলত চীনের। কিন্তু ওই ইউনুসের মতো মৌলবাদীকে ক্ষমতায় বসিয়ে গায়ের ওপর বিস্ফোড়া রেখে দিতে ভারত চাইবে না। আর এক সপ্তাহ পরে ফেব্রুয়ারির 13 তারিখে হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে ট্রাম্প এবং মোদির। সেখানেই ঠিক হবে বাংলাদেশের কি ভবিষ্যৎ মানে ইউনুসের বিদায় তো অবশ্যম্ভাবী। এই বিদায়টা কবে শেখ হাসিনার দেশে ফেরা, এই পুরো ব্যাপারগুলো ঠিক হবে। এবং এখনও বলছি যে সেটা খুব দেরি করেও নয়, সেটাই ফেব্রুয়ারিতে কিংবা মার্চে। সুতরাং যারা ভাবছেন যে ইউনুস খুব হাত পা ছুঁড়ে এই যে ভারতকে গালাগাল দিয়ে যাচ্ছেন, নিজের বিরক্ত দেখাচ্ছেন, গ্যালারি শো দিচ্ছেন, এটার খুব বেশি দিনের জন্য নয়। ভারত এটাকে এই 13 তারিখে যাচ্ছেন মোদি, মিলিয়ে নেবেন কথাটা,
যে এই সময় বাংলাদেশ নিয়ে আলোচনা হবে এবং একটি পজিটিভ জায়গাতে বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত সেদিন হবে। এইবারের মোদির এবার যে সফর হচ্ছে সেই সফরেই সেটাই ঠিক হবে। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।